সেই ক্ষেত্রে অনেক নারী কিন্তু জানে না যে তারা কোথায় সাহায্যটি নিবে। এই সংখ্যা কিন্তু যথেষ্ট। আবার অ্যাক্সেস টু ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু বিশাল ঘাটতি রয়েছে, কারণ ঘাটতির কারণ হচ্ছে, এবং মোবাইল ফোন হাতে না থাকার কারণে কিন্তু অনেক নারী সঠিকভাবে এই ব্যবস্থাটাকে সহজভাবে খরচ করতে পারছেন না। এই অবস্থায় নারীর যে ফল ব্যাক পজিশন, সেটা জিরোর পজিশনে এসে পৌঁছেছে। যথাযথভাবে নারী এই ভায়োলেন্সকে তাকে হয় একসেপ্ট করতে হচ্ছে, না হয় ভায়োলেন্সের সাথে তাকে নেগোশিয়েট করতে হচ্ছে, এবং এটা অটোমেটিক্যালি ভায়োলেন্সটা জাস্টিফাইড হয়ে যাচ্ছে। এবং টলারেন্স অফ ভায়োলেন্সের মাধ্যমে আমাদের কালচার অফ ভায়োলেন্স কিন্তু সোসাইটিতে এক্সিস্ট করছে। যেহেতু কোভিড-19 এটি একটি গ্লোবাল সমস্যা, গ্লোবাল ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে ওভারকাম তো ডেফিনেটলি আমাদের করতে হবে, কারণ আমরা জানি জেন্ডার বেসড ভায়োলেন্স হচ্ছে আমাদের পুরাতন সমস্যা, পুরাতন ডিজিজ, পুরাতন ভাইরাস। এর সাথে যুক্ত হয়েছে কোভিড-19, একটি নতুন ভাইরাস। এই দুই ভাইরাসকে যদি এই মুহূর্তে আমাদেরকে ওভারকাম করতে হয়, এবং একই সাথে যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ডিজিটাল এবং মিডিয়া, এই দুটি প্ল্যাটফর্ম হচ্ছে সবচেয়ে শক্ত এবং শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এবং আমরা ধীরে ধীরে কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি। সেক্ষেত্রে আগামী সময়ের জন্য কিন্তু সাইবার বুলিং এর একটা নতুন জায়গা তৈরি হতে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি। এবং আমি এখানে বলতে চাই যে আমরা প্রেজেন্টেশন কাম মিডিয়ার তরফ থেকে আমরা সবসময় যে ইনফরমেশন গুলা পেয়ে থাকি, সেটা হচ্ছে নারী এবং পুরুষের প্রতি কতখানি সহিংসতা হচ্ছে তার সংখ্যাকে দেখতে পাই, তার অবস্থানকে দেখতে পাই। কিন্তু জেন্ডার কিন্তু শুধু নারীর ইস্যু নয়। এই ক্ষেত্রে ডেফিনেটলি নারীর প্রতি সহিংসতার পাশাপাশি পুরুষের প্রতি কতটুকু সহিংসতা হচ্ছে সেই বিষয়টি ট্রান্সজেন্ডার মানুষ, ডিসেবল মানুষ, এবং এথনিক মাইনরিটি এবং ক্লাস বেসড রুরাল আরবান প্রত্যেকটি সেক্টরে, যেমন শিপা আপা বললেন যে কোস্টাল এরিয়াতে ভায়োলেন্সের সংখ্যা বেড়ে গেছে, বর্ডার এরিয়াতে ভায়োলেন্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং আরবান রুরাল ক্লাস ভিত্তিক প্রত্যেকটা সেক্টরের একটি সেক্স ডিসএগ্রিগেটেড ডাটা আমাদের সামনে সুস্পষ্ট হওয়া প্রয়োজন। এবং আমি সবসময় বলে থাকি আমরা বিভিন্ন পলিসি অ্যাডাপ্ট করি, কিন্তু পলিসি তৈরিতে একটি কম্প্রিহেন্সিভ গবেষণা প্রয়োজন, সেই জায়গাটায় আমরা অনেক সময় অবহেলা করে থাকি, যার কারণে আমরা জানি না যে কস্ট অফ ভায়োলেন্স বাংলাদেশের প্রেক্ষাপটে কি ধরনের। কারণ আমরা ভায়োলেন্স বলতে আমরা ভাবি সবসময় যে ভিকটিমকেই কস্টটাকে বিয়ার করতে হয়, কথাটি কিন্তু ভুল। বিভিন্ন গবেষণা থেকে আমরা দেখতে পাই যে পারপিট্রেটরকেও কিন্তু একই সাথে ভায়োলেন্সের কস্টকে বিয়ার করতে হয়ে থাকে, এবং সেটা আলটিমেটলি জিডিপি জিএনপির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সুতরাং আমাদের ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ ভায়োলেন্সের প্রেক্ষাপট সম্পর্কে গবেষণার জন্য বিশেষ খাত তৈরি করা প্রয়োজন। সেটি শুধুমাত্র আমরা ধরেই নিচ্ছি কোভিড হচ্ছে একটা ফর দ্য টাইম বিং একটা আমাদের সাথে রয়েছে, অদূর ভবিষ্যতের জন্য আমাদের তৈরি হওয়া প্রয়োজন। এবং আমরা জানি বাংলাদেশ গভর্নমেন্ট জয় অ্যাপস বলে একটা অ্যাপস তৈরি করেছেন, যেখানে মানে সহজে আমরা 109 এর মাধ্যমে আমরা সাহায্য চাইতে পারি বা পেতে পারি। কিন্তু এখানে আমাদের ভুলে গেলে চলবে না যে কতজন মানুষ এই অ্যাক্সেসটাকে নিতে পারে। দ্যাট মিনস অ্যাক্সেস টু জাস্টিস এখন অ্যাক্সেস টু টেকনোলজির উপরে ভর করছে। এবং আমি যেহেতু এখানে অ্যারোমা দিয়ে আছেন এবং আমরা সবাই যথেষ্ট হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, কিন্তু আমার সবসময় একটি জিনিসের চাহিদা যেটাকে আমরা এখনো পর্যন্ত নির্মূল করতে পারিনি, যে আমরা হিউম্যান রাইটস এর কথা বলি, মানবিক সমাজ ব্যবস্থার কথা বলি, কিন্তু আমাদের কনস্টিটিউশনে যে ডিসক্রিমিনেটরি লটা রয়েছে সেই লটাকে কিন্তু এখনো আমরা পরিবর্তন করতে পারিনি। নারী এখনো কিন্তু ডিপেন্ডেন্ট অবস্থায় রয়েছে বলে নারীকে অনেক সময় ভায়োলেন্সের শিকার হতে হয়। জেন্ডার ইকুয়ালিটি বলতে আমরা অ্যাক্সেস টু অপরচুনিটি, অ্যাক্সেস টু রাইটের কথা চিন্তা করে থাকি। আমি এখানে আরেকটি বিষয়কে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে অ্যাক্সেস টু রেসপন্সিবিলিটি। অর্থাৎ নারীকে শুধু দিলেই হবে না, নারী নিজের মধ্যেও এক ধরনের দায়িত্ববোধ গ্রো করা প্রয়োজন। কারণ আমি যখন জেন্ডার বেসড ভায়োলেন্স আমার ক্লাসে পড়াই, আমি সবসময় বলি যে ভায়োলেন্স আমাদের সমাজে হয়ে থাকে, পিতৃতন্ত্র এত যুগের পর যুগ বেঁচে থাকে কারণ আমরা পিতৃতন্ত্রকে নিজেরাও আমরা লালন পালন করি। উই ডু নট নো হাউ টু রিজেক্ট ইট এবং এটাকে কিভাবে চ্যালেঞ্জ করতে হয়। তাই সেই ক্ষেত্রে অ্যাক্সেস টু অপরচুনিটি, পাশাপাশি আমাদের ডেফিনেটলি অ্যাক্সেস টু রেসপন্সিবিলিটি গ্রো করা প্রয়োজন, যাতে নারী অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়।
এবং পরিশেষে একটি কথাই বলতে চাই যে উন্নয়নের যে সূচককে আমরা নির্ধারণ করেছি শুধু জিডিপি এবং জিএনপি দিয়ে, সেক্ষেত্রে যে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধ সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সংখ্যাবাচক সূচকের পাশাপাশি, অর্থাৎ জিডিপি জিএনপির পাশাপাশি আমাদের গুণগত সূচককে ডেফিনেটলি ইনকর্পোরেট করা প্রয়োজন, কারণ আমাদের লং টার্ম প্রসেসের কথা চিন্তা করতে হবে যাতে সমাজে আমরা ভায়োলেন্সকে আমরা দ্বিতীয়বার না দেখতে হয়। এবং পরিশেষে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে কোভিড-19 ক্রাইসিসকে ওভারকাম করতে গিয়ে আমরা বারবার বলছি আমাদের ইমিউনিটি গ্রো করা প্রয়োজন। আমি বলবো ওই ইমিউনিটি গ্রো করার পাশাপাশি আমাদের হিউম্যানিটি গ্রো করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। তানিয়া আপা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলা বিষয় চলে এসেছে, বিশেষ করে আমার কাছে যেটা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা পলিসি ফর্মুলেশন করি কিন্তু সেখানে এভিডেন্স বেসড রিসার্চের যে জায়গাটা, সেই জায়গাতেও আমাদের অনেক ঘাটতি থাকে। এবং এছাড়াও আপনি আরো অনেক বিষয়ে আমাদেরকে আলোকপাত করেছেন এবং ডেফিনেটলি আমার মনে হয় যে পরবর্তী সময়ে আপনার কাছে সম্মানিত গেস্ট যারা আছেন তাদের কাছ থেকে প্রশ্ন থাকবে। আপনি আমাদের সাথে আছেন। এরপরে আমরা শুনতে চাইব বনশ্রী মিত্র নিয়োগী, যিনি অ্যাডভাইজার, জেন্ডার অ্যাডভাইজার মানুষের জন্য ফাউন্ডেশন। আমরা জানি যে মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশের সবচেয়ে বড় ডোনার এজেন্সি, আমরা তাদেরকে বলতে পারি, এবং তাদের অনেক বড় পার্টনারশিপ। তারা সারা বাংলাদেশ জুড়ে কয়েকশো এনজিওদের সাথে কাজ করার অভিজ্ঞতা তাদের কাছে আছে। বনশ্রী দীর্ঘদিন ধরে জেন্ডার নিয়ে কাজ করছেন এবং এই ইকুয়ালিটির জন্য যেহেতু উনি কাজ করছেন, সুতরাং ওনার একদিকে যেমন অনেক অভিজ্ঞতা আছে, পাশাপাশি ওনারা কিন্তু গ্রাসরুটস থেকে যেই এনজিওরা কাজ করে থাকে তাদের কাছ থেকে অনেক কিছু শুনে থাকেন। সুতরাং সেখানে একটা প্রত্যাশা থাকবে যে ওনার কাছে আমরা এই বিষয়েও কিছু নিশ্চয়ই শুনতে পাবো। বনশ্রী, ওভার টু ইউ, আপনি নিশ্চয়ই আছেন। জি জি হাসান ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমি মূলত যেখান থেকে শুরু করতে চাই, শিপা আপাকে অনেক ধন্যবাদ। শিপা আপা অনেক কম্প্রিহেন্সিভ একটা উপস্থাপনা করেছেন, যেখানে আপনি এসডিজির বিষয়টা নিয়ে আসছেন, আমাদের দেশে সংগঠিত গবেষণা ভিত্তিক নারীর প্রতি সহিংসতা তথ্য উপস্থাপন করেছেন, জেন্ডার লেন্স দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এবং এত কিছু কভার করেছেন, এর উপরে অল্প সময় কথা বলাও খুব মুশকিল। আর আজকের যে থিম জেন্ডার সমতা, ক্ষমতায়ন এবং নতুনকে স্বাভাবিক করে নেয়ার বিষয়টা এবং সহিংসতাকে না বলা, অনেক অনেক বড় বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। আমি যেখানে একটুখানি জোর দিতে চাই সেটা হলো যে আমাদের দেশে নারীর প্রতি সহিংসতা বিষয়টা তো একটি প্যান্ডামিক ইস্যু। যখন আমাদের দেশে সরকারের, আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য 2011 গবেষণা সার্ভে বলছে যে 87% নারী নিজ ঘরে সহিংসতার শিকার হয়, 15তে এসে বলছে 80% নারী সহিংসতার শিকার হয়, তাহলে আর বাদ থাকে কয়জন মানুষ? এটা খুবই আশ্চর্যজনক একটা বিষয়। আমরা জিনিসটাকে কখনোই গুরুত্বের সাথে দেখি না। আমরা কখনো চিন্তা করি না যে নারীর প্রতি সহিংসতার প্যান্ডামিক কবে শেষ হবে, আমরা কবে শেষ করতে পারবো। তার মধ্যে আমরা এখন আবার নিয়ে আসছি নিউ নর্মালের ইস্যুটুকু। এই নর্মালের মধ্যে প্রথমত নর্মের বিষয়টাও কিন্তু আছে। তার মানে কি, নারীর প্রতি অলরেডি অনেকগুলি নর্মস চাপিয়ে দেওয়া আছে দীর্ঘদিন ধরে, নতুন নতুন যুক্ত করে আবার এই প্যান্ডামিক ইস্যু আবার নিয়ে আসছে। এখন আমরা বলছি নিউ নর্মাল। নিউ নর্মালকে কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি? আমার কাছে মানুষের জন্য ফাউন্ডেশনের অভিজ্ঞতার কথা বলা হয়েছে, অনেক ধন্যবাদ হাসান ভাই। না, মানুষের জন্য ফাউন্ডেশন খুব বড় সংগঠন না। যদি আপনি জনসংখ্যার কভারেজ থেকে চিন্তা করেন, খুবই 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 ছোট একটা কভারেজ মানুষের জন্য ফাউন্ডেশনের। 1.6 মিলিয়ন মানুষের সাথে মূলত কাজ করছে। এবং সেখানে যখন আমরা নারীর কথাগুলি বলি, আমরা এখানে জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটার কথা আসছে, ইস্যুর কথা আসছে, যেমন আমরা মাইগ্রেন্ট ওয়ার্কার নারীদের সাথে কাজ করছি, যারা প্রতিবন্ধিতার সাথে যেসব নারী বসবাস করে তাদেরকে নিয়ে কাজ করছি, আমরা গৃহকর্মী যারা আছে তাদেরকে নিয়ে কথা বলছি, ক্লাইমেট ভালনারেবল নারীরা আমাদের সাথে আছেন, যারা জিওগ্রাফিক্যালি রিমোট প্লেসে আছেন, চর অঞ্চল, কোস্টাল বেল্টে তারা আছেন, আমাদের আদিবাসী নারীরা আছেন, সেই সাথে আমাদের যারা আছেন কিশোরীরা আছেন যারা বাল্যবিয়ের শিকার হয়। এই ধরনের 9টা ক্যাটাগরির নারীরাই কিন্তু আমাদের এই গবেষণার অন্তর্ভুক্ত ছিলেন এবং কাজ করছেন। শিপা আপা খুব পরিষ্কারভাবে বলেছেন যে একটা সংখ্যক নারী যারা কখনোই ইতিপূর্বে ভায়োলেন্সের শিকার হন নাই, তারাও এবার সহিংসতার শিকার হয়েছেন।
এখানে একটা জিনিস দেখার মতো খুব আছে, যখনই লকডাউনটা শুরু হলো আমাদের গবেষণা, আমাদের তথ্যপত্র বলছে যে এত সংখ্যক নারী কমপ্লেইন করেছেন যে তারা কখনোই সহিংসতার শিকার হয় নাই। আবার একটা বড় সংখ্যক নারী কিন্তু রিলাক্টেন্ট ছিলেন উত্তর দেওয়ার থেকে। অনেক সময় এই রিমোট এই ধরনের তথ্য সংগ্রহের জায়গায়, ডেটা সংগ্রহের জায়গায় কিছু সমস্যাও আমরা মুখোমুখি হয়েছি, যেটা হয়তো আমরা লিমিটেশনস এর জায়গায়, গবেষণার জায়গায় উল্লেখ করেছি। এই যে রিলাক্টেন্ট নারীরা, অনেক সময় হয়তো তার সামনে কেউ ছিল, তারা এটা বলতে পারেন নাই বা বলতে চান নাই, অথবা মনে করেছেন বলে কি লাভ হবে আমার, অথবা মনে করেছেন এটাই তো আমার ভবিতব্য, আমি তো এইটা নিয়েই পথ চলছি দীর্ঘদিন ধরে, অথবা আমি জানি না যে নারীর প্রতি সহিংসতা একটা অপরাধ। এই নানান কিছু নিয়েই কিন্তু নারীর প্রতি সহিংসতার আমরা তথ্যগুলি সংগ্রহ করেছি। তারপরেও আমরা দেখেছি যে একটা বড় সংখ্যক নারী, আমরা যদি কম্পেয়ার করে বলি, যেটা মে মাসে আমাদের টোটাল রেসপন্ডেন্টের মধ্যে আমরা 20% নারীর মধ্যে পেয়েছি যে যারা। সরি বনশ্রীদি, আপনার কথা সবাই একটু আস্তে শুনতে পাচ্ছে, আপনি কি একটু সামনে নিয়ে বলবেন কিনা? জি প্লিজ। এখন ঠিক আছে? গুড। জি, তো এখানে যে জিনিসটা আমি জোর দিতে চেয়েছিলাম সেটা হলো, আমরা মে মাসে দেখেছি যে 20% নারী প্রথমতই বলেছেন যে তারা আমাদের মোট রেসপন্ডেন্টের মধ্যে থেকে তারা প্রথমবারের মতো সহিংসতা শিকার হয়েছেন। এটা একটা বড় একটা সংখ্যক, এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু আমি যেটা বলতে চাই, আমরা জুনে যখন করলাম, জুনের মধ্যে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমরা পেয়েছি, সেটা হলো নারীর প্রতি সহিংসতার হারটা কিন্তু কমেছিল। কারণ আমরা সেটা অ্যানালাইসিসে দেখেছি, কমার একটা কারণ আমরা দেখেছি, কারণ আমরা জানি জুন মাসে কিন্তু অনেক নারী পুরুষ কিন্তু কাজে যাওয়া শুরু করেছে, গৃহবন্দিত্ব অবস্থার কিন্তু কিছুটা কমে আসছে, এবং অটোমেটিক্যালি কিন্তু আমরা দেখলাম যে এই নারীর প্রতি সহিংসতার সংখ্যাটাও কিছুটা কমে আসছে। 3 নম্বর যেটা আমাদের একটা বড় ইস্যু ছিল, চাইল্ড ম্যারেজ ইস্যু, শিশু বিয়ে, যেটা এই শিশু বিয়ের সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়েছে। এবং অনেক সময় আমরা দেখি যে স্কুল বন্ধ থাকার কারণে এবং অনেক প্রবাসী ফেরত আসছে, এই তাদের সাথে বিয়ে দিয়ে দেওয়া একটা ইস্যু ছিল, তারা নিত্য নৈমিত্তিক তাদেরকে উত্ত্যক্তকরণ একটা বিষয় ছিল, তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার একটা বড় ইস্যু ছিল, তাদের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলার ইস্যু ছিল। এই সব কিছু মিলিয়ে কিন্তু বাল্য বিয়েটা বেড়ে গেছে। তো এই তিনটা বড় ফাইন্ডিংস আমাদের ইন জেনারেল ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যুর উপরেই আমাদের মূলত গবেষণাটা ছিল। আমাদের টেলিফোন আমরা এটা পরপর 3-4 মাস করেছি, এপ্রিল, মে, জুন, জুলাই, এবং জুলাই মাসে এসে আমরা দেখলাম যে শিশুর প্রতি নির্যাতনের মাত্রাটা অনেক অনেক বেড়ে গেছে। আমার এখানে এই যে বরাবরই বেড়েছে, বারবার বলছি বেড়েছে, এবং 80% আমাদের যখন নারীর প্রতি সহিংসতা থাকে, এই বাড়া যখন হয়, তার মানে কি শতভাগ নারীরা এখন সহিংসতার শিকার হচ্ছে? আমরা কি কেউ কোনো না কোনো ভাবে, মানসিক হোক, শারীরিক হোক, সহিংসা, অর্থনৈতিক হোক, অথবা যৌন নির্যাতনের শিকার হচ্ছি না? কোনো না কোনো ভাবে কিন্তু হচ্ছি। কারণ শিপাপার কথাতেও যখন আমরা আনপেইড কেয়ার ওয়ার্কের জায়গায় ভালনারেবিলিটির অবস্থাটা দেখছি এবং ওয়ার্কলোডটা বেড়ে যাওয়ার অবস্থাটা দেখছি, সেখানে হয়তো মেন্টাল ভায়োলেন্স এর মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে বা যাবে, যদি আমরা আলাদা করে একটা গবেষণা করি। আমি খুব জরুরিভাবে মনে করি যে এই নিউ নরমালটাকে ডিফাইন করাটা খুব জরুরি। কেন জরুরি? আমরা ইকোনমিক ক্রাইসিসের সময় থেকে এই নিউ নরমাল কথাটা শুরু করেছি। আমরা জানি যে এই ইকোনমিক ক্রাইসিসকে কেন্দ্র করে নিউ নরমাল শব্দটার উৎপত্তি হয়েছে। এই ইকোনমিক ক্রাইসিসের সাথে আমরা গ্লোবাল রিসেশন দেখেছি, আমরা এগুলিকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছি, আমাদের এটার সাথে জীবিকার সম্পর্ক দেখে প্রায়োরিটি দেই। আমরা এখন হেলথ প্যান্ডামিককে প্রায়োরিটি দিচ্ছি, নিউ নরমালের কথাটা নিয়ে আসছি। আমরা ক্লাইমেট ভালনারেবিলিটি ইস্যুটা আসলে আমরা অনেক বেশি প্রায়োরিটি দেই। কখনো কোনো রিলিজিয়াস নিয়ে কোনো বক্তব্য আসলে আমরা ঝাঁপিয়ে পড়ে এটা নিয়ে কথা বলা যাবে না। কিন্তু আমরা কখনোই নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি যে বৈষম্যগুলি হয়, সেটা আমরা ক্রাইম বলছি, সেটাকে আমরা হিউম্যান রাইটস ভায়োলেশন বলছি, সেটা আমরা লাইফ ইনসিকিউরিটি দেখছি, এটাকে আমরা সোশ্যাল ডিসঅর্ডার রিফ্লেকশন দেখছি, ডিজাস্টার বলছি, কিন্তু আমরা প্রায়োরিটির মধ্যে নিচ্ছি না কখনোই। যতক্ষণ পর্যন্ত না এই জিনিসটাকে আমরা আমাদের প্রায়োরিটি ইস্যু হিসেবে নিয়ে আসবো। আমরা অনেক সময় বলা হয় যে জেন্ডার এক্সপার্ট, আমরা ওয়াই নট প্রত্যেকে জেন্ডার এক্সপার্ট তৈরি হয়ে যাই? কেননা এই জেন্ডার এক্সপার্ট হতে খুব বেশি কিছু লাগে না, শুধুমাত্র বিষয়টাকে বোঝা এবং বিষয়টাকে প্রায়োরিটি দেয়া। আমরা যেই কাজ করি না কেন, আমি যদি বলি আমি রাস্তার মাটি কাটার কাজ করছি, সেখানে আমার জেন্ডার পার্সপেক্টিভ আছে, এই অ্যানালাইসিসটা আমাদের মধ্যে খুব অ্যাবসেন্ট। আমি যদি ভিজিডি ভিজিএফ এ সেফটি নেটের কথা বলি, সেখানে অ্যানালাইসিসটা অ্যাবসেন্ট। শুধুমাত্র ডেফিনেটলি কিছু স্ট্যান্ডালোন প্রজেক্ট থাকবে, কিছু স্পেশাল এফোর্ট দিয়ে আমাদের কাজ থাকবে, তার মানে এই না যে অন্যগুলিতে আমি জেন্ডার ইস্যুটাকে নেগলেক্ট করব অথবা দূরে সরিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত আমি এই বিষয়টাকে আমাদের পার্ট অফ দ্য লাইফ পার্সেল করে না নিব, ততক্ষণ কিন্তু এই বৈষম্যের মাত্রাগুলি চলতেই থাকবে এবং আমরা কিন্তু কাজ খুব বেশি আগাতে পারবো না।
আমি এখানে যেই এটা বলতে চাচ্ছি, যখনই আমরা এই জেন্ডার ডিসএগ্রিগেটেড ডেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আমাদের হাতে থাকবে, আমাদের কৌশলগুলি নিতে হবে। প্রত্যেকের চাহিদা ভিন্ন, প্রত্যেকের নির্যাতনের মাত্রা ভিন্ন। একজন ডিসেবল নারী যেভাবে সহিংসতার শিকার হয়, আমি একজন সাধারণ মানুষ সহিংসতার শিকার কিন্তু আরেক রকম। আমি সহিংসতা বলতে বুঝি আমাকে মারপিট করলো, আমাকে যৌনভাবে নির্যাতন করলো, আমাকে খেতে পড়তে দিল না, অথবা যৌন নির্যাতন করলো, সেটা তো নির্যাতন না। আমি নারী হিসেবে সার্বক্ষণিক একটা ভয় ভীতির মধ্যে থাকি, যে কোনো সময় আমি হেনস্থা হতে পারি, যে কোনো সময় আমি সহিংসতার শিকার হতে পারি, যে কোনো সময় আমি রেপের শিকার হতে পারি, যে কোনো সময় আমি উত্ত্যক্তকরণের শিকার হতে পারি। আমি যে ভয়ে একটা মধ্যে থাকি, তার মানে একজন নারী সার্বক্ষণিক একটি নির্যাতনের মধ্যেই বসবাস করে। এটার ভয়াবহতার মাত্রাটা আমরা এখন পর্যন্ত উপলব্ধি করতে পারি না, যার কারণে এটার জন্য কৌশল নির্ধারণের জায়গায় আমরা অনেকখানি পিছিয়ে পড়ি। এটার সাথে সরকারের জায়গাটা আমি আমার বক্তব্যের জায়গায় এখানে জোর দিতে চাই। আমরা বারবার বলছি যে নারীর প্রতি এই সহিংসতাগুলির জন্য জেন্ডার বাজেটিং এর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই সহিংসতা আমার সিমটম, কিন্তু এটার মূল যদি আমি মূলোৎপাটন করতে চাই, তাহলে কিন্তু এনজিওর আর কতটুকু অ্যাড্রেস করতে পারে। আমরা একটা পাইলটিং করতে পারি, আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারি, বেস্ট প্র্যাকটিস তুলে ধরতে পারি। মূল কাজটা কিন্তু সরকারকেই করতে হবে। তার মেকানিজম, সরকারের যে রাষ্ট্রীয় যন্ত্র আছে, তার যে অপারেশন সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে, এই কাঠামোটাকে জেন্ডার সেন্সিটিভ হতে হবে। আমরা একটা ল এর কথা তানিয়া আপা বলেছেন, একটা ল করে দেয় মানেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যায় না। কারণ ল হয়তো আমরা করে দিই, এটা আমাদের কাছে ভুরি ভুরি এক্সাম্পল আছে। আমরা ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন প্রোটেকশন অ্যাক্টটা করেছি, বহু সময় লেগেছে, 7-8 বছর লেগেছে এটাকে কনভিন্স করতে এবং এটাকে ক্রাইম হিসেবে স্বীকৃতি দিতে সরকারের জায়গা থেকে। কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাসে আমরা পাই না। কারণ হলো, আমরা যারা এটার বিচার ব্যবস্থার মধ্যে আছি অথবা এটা টোটাল মেকানিজমের মধ্যে আছি, আমরা কিন্তু এটাকে এখন পর্যন্ত সহিংসতা হিসেবে আমাদের মস্তিষ্কের মধ্যে নিতে পারি নাই যে নারীর প্রতি সহিংসতাটা একটা অপরাধ, এটা নারীর প্রাপ্য না। এই যে পাওয়ার স্ট্রাকচারের জায়গাটায় আমরা এখনো ভাবতে পারি না, এই দিকগুলি আমরা গুরুত্বের সাথে এখনো দেখি না। আমি একদম শেষের জায়গায় যাব। আমাদেরকে 5 মিনিটের মধ্যে কথা বলতে বলা হয়েছে। শিপা আপা খুব পরিষ্কারভাবে বলেছেন, এই যে অসমতা এবং বৈষম্যের জিনিসটা যদি আমাদের প্রত্যেকটা প্রবলেমের কোর হিসাবে যতক্ষণ পর্যন্ত আমরা না দেখি, আমরা ততক্ষণ পর্যন্ত এই সমতার পথে আগাতে পারবো না, আমরা এই সমাধানটা পাবো না। এই নতুন যে ইমার্জিং যে ইনইকুয়ালিটি গুলি আমাদের সামনে চলে আসছে, এই ইনইকুয়ালিটি গুলি আমরা কিভাবে এসডিজিতে আবার কি রিভিশনে যাব, আবার কিভাবে দেখব? এসডিজির যেই টার্গেটগুলি আছে, শুধু জেন্ডার টার্গেট না, সেখানে যদি আপনি দেখেন তার পোশাক শ্রমিকদের কথা যদি ভাবেন, মাইগ্রেন্ট ওয়ার্কারদের কথা যদি ভাবেন, আপনি যদি ক্লাইমেট ভালনারেবল নারীদের কথা ভাবেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু কিছু না কিছু জেন্ডার ডাইমেনশন কিন্তু টার্গেট এসডিজি 5 এর বাইরেও রয়ে গেছে। তার মানে এখানে আমাদেরকে রিথিঙ্ক করতে হবে, আমাদের স্পেশাল মেজার নিতে হবে। অলরেডি যেখানে নারীরা এখন হায়ার রেটস ভায়োলেন্সের শিকার হচ্ছে, এবং এটা যে শুধু বাংলাদেশে হচ্ছে তা না, আমরা সারা পৃথিবীর চিত্র দেখতে পাচ্ছি যে নারীর প্রতি সহিংসতার মাত্রাটা কতটা বেড়েছে এবং কেন বাড়ছে। সেই প্রসঙ্গগুলিও আমাদের কাছে খুব খুব পরিষ্কার। আমি একদম শেষ করতে যাব, নারীরা এইভাবে বলে যে নারীর প্রত্যেকটা জীবনের ধাপে কিন্তু সে নিউ নর্মালকে বরণ করে নিতে বাধ্য হয়। কারণ তার শিশু অবস্থা থেকে যখন সে কৈশোরে যায়, যখন তার মেনস্ট্রুয়েশন পিরিয়ড শুরু হয়, তখনও সে কিন্তু একটা নতুন জীবন, এটাকে নর্মাল করে নেয় তার লাইফের একটা অংশ হিসাবে। আবার যখন সে বিবাহিত জীবনে প্রবেশ করে, তখনও কিন্তু তার নতুন একটা লাইফকে সে বরণ করে নেয়। এই স্ট্রাগলটা কিন্তু নারী প্রত্যেকবার বরণ করে নিতে বাধ্য হয়। আবার নতুন করে আমরা বলছি নিউ নর্মাল, নিউ নর্মাল। আমি জানি না নারীর উপরে কতটুকু আমরা কিভাবে এই বার্ডেনটা দিয়েই যাচ্ছি। তার মানে কি আমরা সহিংসতাকে না বলতে পারছি না? কারণ আমি মনে করি এখনো আমাদের যেসব পরিকল্পনা নিচ্ছি, যেসব কর্মসূচি নিচ্ছি, কোথাও না কোথাও আমাদের আবার রিভিজিট করা দরকার আছে। কারণ আমরা ওখানে কালেকটিভলি কোঅর্ডিনেটেড এফোর্ট ওয়েতে জিও এনজিও সবাই একসাথে মিলে আমার মনে হয় ভাবতে হবে, এবং আমরা এখনো অনেক অনেক দূর আমাদেরকে হাঁটতে হবে। আমরা এখনো গোড়ায় পৌঁছে আছি না হলে আমাদের এতদিনের কাজের এফোর্ট 2 মাসের লকডাউনেই বেড়ে গেল নারীর প্রতি সহিংসতা। তার মানে মস্তিষ্ক ধোলাইয়ের জায়গাটা অনেক বেশি করতে হবে, যেটার জন্য আলাদা প্রজেক্ট দরকার হয় না, হয়তো বা পয়সাও দরকার হয় না। আমার নিজের পরিবর্তনই যথেষ্ট। আমরা সবসময় বলি সরকার এটা করবে, সরকার এটা করে না, সরকার এটা করে না, কখনো নিজে দেখি না আমি কি করি, আমি কতটুকু করছি আমার দায়িত্ব পালন এক নাগরিক হিসাবে। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ বনশ্রীদি, এবং চমৎকার উপস্থাপনা, এবং আপনার উপস্থাপনার সাথে সাথে
আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন কিছু মানে ডেফিনেটলি তারা অ্যাপ্রিশিয়েট করেছেন এবং বলেছেন চমৎকার প্রেজেন্টেশন। আমি তো একটা বিষয় শুধুমাত্র হাইলাইট করব, যেহেতু পরবর্তী সময়ে আমাদের কথা বলবেন তাপতি সাহা, প্রোগ্রাম অ্যানালিস্ট, উইমেন্স ইকোনমিক এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম ইউএন ওমেন বাংলাদেশ। বনশ্রী অলরেডি বলেছেন যে যেটা নারীর প্রতি সহিংসতা এটা বেড়ে যাওয়ার সাথে একটা সম্পর্ক করেছেন উনি মাইগ্রেশনের সাথে, বিশেষ করে অনেক মাইগ্রেন্টস ফেরত এসেছে এবং একই সাথে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে যে উইমেন মাইগ্রেন্টসদের কিছু বিষয় কিন্তু এখানে আছে। সো আমি যখন তাপতি সাহা দিদি আপনি যখন বলবেন তখন আশা করব যে আপনি আপনার অন্যান্য বক্তব্যের পাশাপাশি এটাকেও একটু টাচ করবেন এবং একটু সবিনীত অনুরোধ জানাবো আমরা যেন অবশ্যই 5 মিনিটের মধ্যে কথা শেষ করতে পারি। তাপতি দি, ওভার টু ইউ। ধন্যবাদ হাসান ভাই এবং শুভ অপরাহ্ন উপস্থিত সকলকে, এবং আবারও ধন্যবাদ আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আমি শুরুতে বলবো যে খুব চমৎকার একটা প্রেজেন্টেশন শিপাপা দিয়েছেন এবং আমার পূর্ববর্তী বক্তারাও যথেষ্ট সমৃদ্ধ আলোচনা করেছেন এবং আমরা মোরলেস সব সময় এই আলোচনাগুলো যখন করি তখন জেন্ডার অসমতা, পাওয়ার স্ট্রাকচার, এই সব বিষয়গুলোই চলে আসে। আমি মনে করি যে হ্যাঁ, এই আলোচনাগুলো অনেক বেশি হওয়া দরকার, আমাদের বারবার হওয়া দরকার। তো আজকে যে কোভিড-19 এর প্রেক্ষিতে আমরা যে আলোচনাটা কোভিড-19 নারীর ওপরে যে অসম প্রভাবটা তৈরি করেছে এবং সেটা সাংঘাতিক রকমের অসম একটা প্রভাব তৈরি করেছে। একটু আগে তানিয়া যখন বলছিলেন যে কোভিড-19 তৈরি করে দিয়েছে, আমি এখানে একটু ভিন্নভাবে দেখতে চাই যে আসলে কিন্তু বিশ্বব্যাপী দুর্যোগ ডেকে এনেছে, কিন্তু কোভিড-19 কিন্তু একটা এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করে দেয়নি, যেটা দায়ী এই ভায়োলেন্সের জন্য বা নারীর প্রতি অসমতার জন্য। এটা একটা মহামারী, কিন্তু নারী পুরুষের অসমতা আমাদের পাওয়ার স্ট্রাকচারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান। সেটা কিন্তু বিরাজমান ছিল বলেই আমাদের প্যাট্রিয়ার্কি আছে, হায়ারার্কি আছে, এটা ছিল বলেই এবং অসম পাওয়ার স্ট্রাকচারটা আছে বলেই কিন্তু যে কোনো প্যান্ডেমিক, যে কোনো দুর্যোগ, যে কোনো সময়েই আমরা নারী এবং কন্যা শিশুর প্রতি নির্যাতনগুলো বেড়ে যেতে দেখি। এটার জন্য আমি মনে করি যে দায়ী হচ্ছে অসম ক্ষমতার সম্পর্ক। সেটা যদি না হতো তাহলে কিন্তু নারী এবং কন্যা শিশুর উপরে নির্যাতনটা বেড়ে যেত না। সুতরাং আমাদেরকে সেই অসম ক্ষমতার সম্পর্কের জায়গাটাতে দৃষ্টি দিতে হবে। কিন্তু আমি যদি ফিরে আসি কোভিড-19 এর প্রেক্ষিতে, আমরা দেখি যে প্রি কোভিডে বাংলাদেশের অনেকগুলো অর্জনও আছে নারী পুরুষের সমতার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমরা জানি ইভেন গ্লোবাল র্যাঙ্কিংয়েও বাংলাদেশ 2020-এ অনেক এগিয়ে গিয়েছিল। কিন্তু অ্যানালাইসিস বা এভিডেন্সে আমরা যদি বলি যে হ্যাঁ, কোভিড-19 এর পরে আমরা যখন ডাটাগুলো কালেক্ট করছি দেখছি যে ভায়োলেন্স হতে পারত, কারণ আমরা দেখেছি যে এই সময়ে আমাদের আনপেইড কেয়ার ওয়ার্কের যে ভ্যালু, যে মূল্যটা, সেটা আমরা প্রত্যেকের ঘরে থেকে নিজে চোখে দেখেছি, যেটা আমরা অনেককেই আমাদের কাছে দৃশ্যমান ছিল না এবং আমরা বুঝতাম না যে আনপেইড কেয়ার ওয়ার্কের কতখানি মূল্য কে করে এবং এটা কতখানি পরিশ্রমিক মূল্য, কতখানি আমরা নিজেরা কিন্তু কাছ থেকে সেটা উপলব্ধি করছি। নারী হোক, যারা আমরা অনেকে ছিলেন যাদের ডোমেস্টিক হেল্প ছিল, তারা তাদেরকে সহায়তা করত, কিন্তু ডোমেস্টিক হেল্প না থাকার কারণে নিজেরা করেছি। হয়তো পুরুষ সহায়তা করতে চায়নি, সেক্ষেত্রে নারীর উপরে ডাবল ট্রিপল বার্ডেন চলে এসছে। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের রিভিজিট করার দরকার ছিল। যদি এখানে পাওয়ার স্ট্রাকচারের অসমতাটা না থাকতো তাহলে কিন্তু আমাদের মূল্যবোধটা অন্যভাবে ইতিবাচক যাওয়ার কথা ছিল, আমাদের একে অপরের কথা ছিল, কিন্তু সেটি হয়নি কারণ আমাদের এই সমাজে ডিপ রুটেড প্যাট্রিয়ার্কি আছে এবং তার সাথে আমি সবসময়ই যেটা বলতে চাই, এখানে হায়ারার্কি আছে।
হায়ারার্কি এবং একটা কাজকে কিভাবে দেখি সেটাও একটা বড় ব্যাপার। আমরা সবসময় কিন্তু সার্ভিস প্রোভাইডার যারা সেবাগুলো দিয়ে থাকেন তাদেরকে অবমূল্যায়ন করে দেখে থাকি। আমাদের ভেতরে একটা বৈষম্য সবসময় তৈরি করা, যেটা আমরা কাজগুলো মনে করি যারা মস্তিষ্কের কাজ করেন, যারা মস্তিষ্কের কাজ করেন, সার্ভিস প্রোভাইড করেন, তার কাজগুলোকে আমরা অতটা মূল্য দিই না, না অর্থনৈতিক মূল্য না সামাজিক মূল্য, আমাদের এই আরেকটা বৈষম্য তৈরি করে দেয়। সুতরাং এই মূল্যবোধের জায়গাটিকেও আমাদেরকে দেখতে হবে। তো আমি এখন একটু আসি যে হ্যাঁ, এই কোভিড-19 আমরা আসলে কিভাবে কাজগুলো করছি পার্সপেক্টিভ থেকেও। শোনা যাচ্ছে না? মাঝে মাঝে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইউনোমেনের দিক থেকে আমরা অনেকগুলো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। যেরকম আমরা সবসময়ই জিও এনজিও সবার সাথে একসাথে মিলে কাজগুলো করার চেষ্টা করি। ইউনোমেন একটা র্যাপিড জেন্ডার অ্যানালাইসিস করেছিল মেতে, যেটা আমাদের জেন্ডার ইন হিউম্যানিটেরিয়ান অ্যাকশন প্ল্যাটফর্ম থেকে করা হয়েছিল। সেখানে আমরা 6টি ব্রড এরিয়াতে দেখেছিলাম যে কোভিড-19 কিভাবে ইম্প্যাক্ট ফেলে। যেরকম এটা রিস্ক এবং এভিডেন্স জেন্ডার বেস ভায়োলেন্স বেড়েছে। আরেকটা হলো আনএমপ্লয়মেন্ট, ইকোনমিক এবং লাইভলিহুড ইম্প্যাক্ট ফর দ্য পুয়ার উইমেন, পার্টিকুলারলি আমি পুয়ার উইমেনদের কথা বলছি, তাদের উপরে বেড়ে গেছে। এবং আনইকুয়াল অ্যাক্সেস টু হেলথ, এডুকেশন অ্যান্ড ওয়াশ সার্ভিসেস, unequal distribution of care and domestic work, and women and girls' voices are not being included to inform a gender targeted response, and policy response mechanism do not incorporate gender analytical data. এই 6 এরিয়াতে আমরা আমাদের জেন্ডার র্যাপিড অ্যানালাইসিস করে আমরা ব্রড এরিয়াগুলো দেখতে পেয়েছিলাম, যেটা গিহা থেকে করা হয়েছিল। এর পাশাপাশি ইউএন উইমেন একটা জেন্ডার মনিটরিং নেটওয়ার্ক ফ্যাসিলিটেট করছে, যেটা সিএসওদের সমন্বয়ে, এবং এই নেটওয়ার্ক থেকে যে পার্টিকুলারলি যারা ভালনারেবল উইমেন লাইক মাইগ্রেন্ট ওয়ার্কার্স, ট্রি গার্ডেন ওয়ার্কার্স, আরএমজি ওয়ার্কার্স, তাদের ভালনারেবিলিটি এবং তাদের সাফারিংসটা কিন্তু অনেক বেশি। এমনকি আমি একটু বলতে চাই যে এই সময়ে আমি নিজে যখন ওনাদের সাথে কথা বলেছি বা কোনো ইন্টারভিউ নিতে গিয়েছি, একটা কেস স্টোরি থেকে এক্সাম্পল দিচ্ছি। আমি যখন একজন আরএমজি ওয়ার্কারের স্টোরি কালেক্ট করছিলাম জাস্ট ওভার ফোন, তখন উনি কোভিডের লাইক সিমটমে এফেক্টেড হয়েছিলেন, তারপরে ঘরে বসে চেষ্টা করে উনি কিছুটা সুস্থ হয়েছেন, আবার আরএমজিতে জয়েন করেছেন। তা আমি যখন বললাম যে আপনি ছুটি কেন নিলেন না, তখন উনি বলেছেন যে আমাদের পক্ষে ছুটি নেওয়াটা একটা লাক্সারি, কারণ আমার সবসময় ভয় আমি আমার জবটা হারিয়ে ফেলবো, তাহলে আমি একজন সিঙ্গেল মাদার হিসেবে আমার 2টো কন্যা সন্তান আছে, আমি তাদেরকে কি খাওয়াবো। সুতরাং একই রকমের কথা আমি যখন টি গার্ডেন ওয়ার্কারের সাথে কথা বলেছি আমি শুনেছি, এবং মাইগ্রেন্ট উইমেনদের কাছ থেকেও তাদের অ্যাবিউজ, সোশ্যাল স্টিগমার কথাগুলো শুনেছি। সুতরাং আমাদের সামনে কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার্স, টি গার্ডেন ওয়ার্কার্স, ডোমেস্টিক ওয়ার্কার্স, ইনফর্মাল সেটিং এর ওয়ার্কার্স, সবার এই অবস্থাগুলো আমাদের কাছে উঠে আসছে। তখন এর জন্য আমাদের কি করা উচিত? যেটা করা উচিত, যেটা শুরুতেই বলেছেন যে হ্যাঁ, সেক্রেটারি জেনারেল এপ্রিলকে কোভিড-19 রেসপন্সের প্ল্যানিং এবং ডিসিশন মেকিং এ নিয়ে আসতে হবে। এবং এটাকে যদি আমরা ভেঙে বলি তাহলে এটার কি মানে দাঁড়ায়, যে আমরা যখনই কোভিড-19 এর কোনো প্ল্যান করছি, প্রোগ্রাম নিচ্ছি, প্রজেক্ট নিচ্ছি, সেখানে যেন উইমেন লিডার্স, উইমেন লেড অর্গানাইজেশন, তাদের পার্টিসিপেশন থাকে, এবং আমরা যেন তাদের উপরে জোর দেই। কমিউনিটি বেসড যে উইমেন লেড অর্গানাইজেশন গুলো আছে আমরা যেন তাদের সাথে কাজ করি। এর পাশাপাশি অবশ্যই সরকারের কথা আমরা বলবো, এবং মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ পার্টনার, তার সাথে আমরা কাজ করে থাকি অ্যাজ ইউন উইমেন। তো মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স সাথে আরো বেশি এবং ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন এবং এই কাজগুলো করতে
হবে এবং মক উইথ আদার ইনফরমেশন এই সাপোর্ট গুলো আমাদেরকে দিতে হবে এবং যাতে উপজেলা লেভেলে এবং ডিসেন্ট্রালাইজ হয় এই সাপোর্ট গুলো লাইক দ্যাট ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, এই সেবাগুলো যে পর্যন্ত পৌঁছায় সেই আপনার নেটওয়ার্কে অনেক চেষ্টাটাও আমাদেরকে করতে হবে। কারণ আমি বারবারই আজকে গ্রাসরুটস লেভেলের নারীদের অবস্থা এবং এই কোভিড-19 তাদের সমস্ত বৈষম্য, তাদের শোষণ, সমস্ত নির্যাতনের হার যেভাবে বেড়ে গেছে, সেই জন্য আমি গ্রাসরুটস উইমেনদের এবং যারা ইনফর্মাল সেটিং ওয়ার্কার আছে তাদের অসুবিধাগুলো, বৈষম্যগুলোকে আমাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে কাজ করার জন্য এবং এই ব্যাপারটিকে অনেক বেশি মনোযোগ দেওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান রাখছি। তো আমি মনে করি যে হ্যাঁ, আর বেশি সময় নেব না, কারণ সবাই আমরা সব কথাগুলোই বলছি, কিন্তু আমি আবারও যেখানে আমার কথাটাকে আরেকবার জোর দিতে চাই যে আমাদের যে অসম ক্ষমতার সম্পর্ক আছে এবং যে পাওয়ার স্ট্রাকচারটা আছে, যেখানে শুধু প্যাট্রিয়ার্কি না এবং হায়ারার্কিও আছে, এই বিষয়গুলোতে আমাদের খুব নজর দেওয়া দরকার এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ তাপতি দি, চমৎকার ভাবে আপনি আপনার এবং বিষয়বস্তু উপস্থাপন করেছেন, প্লাস আপনি যেহেতু ইউএনওমেনকে রিপ্রেজেন্ট করেন সুতরাং সেই অভিজ্ঞতাও শেয়ার করার জন্য ধন্যবাদ। আমরা চলে যাব এরপরে নবনীতা চৌধুরী আপার কাছে, যিনি ডিরেক্টর জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি ব্র্যাক, আমরা জানি লার্জেস্ট এনজিও ইন দ্য ওয়ার্ল্ড অলসো। সো ওনার কাছ থেকে আমরা শুনবো এবং ওনারা কিছু স্টাডির সাথেও সম্পৃক্ত ছিলেন, সেটা একটা বিষয়। আরেকটা দিক যেটা রয়েছে নবনীতা আপার, সেটা হচ্ছে যে ওনার যেহেতু মিডিয়া রিলেশনটা আছে, সুতরাং ওনার কাছ থেকে আমরা নিশ্চয়ই আশা করি আরো ভিন্ন কিছু তথ্য পাবো। নবনীতা আপা, ওভার টু ইউ। থ্যাংক ইউ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে বেশিরভাগ পয়েন্টই শিপা আপা তো খুব সুন্দর করে ডিটেইলে প্রেজেন্টেশন দিয়েছেন, তারপর সব আলোচকদের আলোচনায় উঠে এসেছে। আমিও আসলে একো করতে চাই বিশেষভাবে মানে তানিয়া আপা, বনশ্রীদি দুজন যেটা খুব গুরুত্বের সাথে বলেছেন যে আমরা আসলে প্রায়োরিটাইজ করতে পারছি কিনা। মানে আমার এই কোভিড এর শেষেও ফিলিংটা হচ্ছে এই যে এরকম বেশ কিছু সেমিনার, তারপর মানে ওয়েবিনার, তারপর টক আসলে আমরাই করলাম গত কয়েক মাসে, কিন্তু এবং আমরা কিছু স্টাডিও করেছি, মানুষের জন্য করেছে, ব্র্যাক করেছে, ইউএন উমেন করেছে, এরকম কিছু স্টাডিও করা হয়েছে। কিন্তু আসলে এটা যে বেড়ে গেছে এবং কি ভয়াবহ আকার ধারণ করেছে, মানে 80% নারী যে দেশে সহিংসতার শিকার হতেন গৃহে, সে দেশে বলা হচ্ছে যে অনেকেই প্রথমবারের মতো শিকার হচ্ছেন। বলা হচ্ছে না, আমরা আমাদের মাঠ থেকে খবর পাচ্ছি, আমরা আমাদের কার্য এলাকা থেকে জানতে পারছি। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই ভয়াবহতা নিয়ে আমরা আলাপ করতে পারলাম কিনা জাতীয় পর্যায়ে। সেটা আসলে এই কোভিড এর ঘটনা যদি আমি মার্চ থেকে ধরি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে অগাস্ট, 6 মাস পেরিয়ে গেছে, আমার কাছে মনে হয় যে না, এটাকে একেবারেই প্রায়োরিটাইজ করা যায় নাই। এবং সেক্ষেত্রে শিপা আপা যে উল্লেখ করেছেন যে পুলিশের কাজের ক্ষেত্রে প্রায়োরিটি পাচ্ছে না, হাসপাতালে অনেক সময় না, হাসপাতালে প্রায়োরিটি পাচ্ছে না, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার গুলো কাজ করছে, কিন্তু অনেক সময়ই আসলে এই যে কোভিড পরীক্ষা করে যেহেতু নিতে পারছে না, এই যে রোগী নেবে মানে ভিকটিমকে নেবে কি নেবে না, এই সকল সমস্যার মধ্য দিয়ে গেছে। এগুলো কিন্তু ব্র্যাক তার এপ্রিল মাসে যে পারসেপশন স্টাডি করেছিল, যে র্যাপিড সার্ভে করেছিল, তাতে এগুলো পরিষ্কারভাবে উঠে এসেছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা এই গত এত মাসে আসলে এর কোনো অন্যথা করতে পারলাম কিনা। আমরা যদি দেখি যে অন্য দেশের ক্ষেত্রেও দেখি আমরা যে এমনকি পাশের দেশ ভারত, তার পুলিশ লকডাউনের শুরুতেই, উত্তরপ্রদেশ পুলিশ লকডাউনের শুরুতেই ঘোষণা দিল, সারা তাদের পুরো কর্ম এলাকা ব্যাপী ক্যাম্পেইন করলো যে ঘর লক থাকবে, মুখ বন্ধ থাকবে না। আমরা কি আমাদের হ্যালো, একটু মনে হয় সাউন্ডটা বাড়াইতে হবে, আমরা একটু কম শুনতেছি।
এখন শুনতে পাচ্ছেন ভালো? আমরা শুনতে পাচ্ছি। আপনি একটা কাজ করতে পারেন নবনীতা শোনা আপা, যাচ্ছে। মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিতে পারেন, হ্যাঁ, এটা হতে পারে। এমনিতে আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আদৌ আসলে এটাকে একটা প্রায়োরিটির জায়গায়, মানে এটা যে জাতীয় ক্রাইসিসের অংশ, কোভিড ক্রাইসিসের একটি অংশ যে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি, সেটা আমরা কোথাও জাতীয় ফোরামে বলতে পারলাম কিনা। মানে এখানে অ্যারোমাদি আছেন, আমাদের অত্যন্ত প্রিয় আবুল হোসেন সাহেব আছেন। আমি আসলে সেই প্রশ্নটাও করতে চাই যে আমরা সকলকে যখন মাস্ক পরা শেখালাম, যখন সকলকে, মানে এটা তো একটা বড় ধরনের বিহেভিয়ার চেঞ্জ ক্যাম্পেইনের মধ্য দিয়েও তো আমরা কোভিডে গেলাম। মানে এ দায় ধরুন ব্র্যাকেরও, এ দায় নিশ্চয়ই মানুষের জন্যও নেবে, এ দায় আমরা সকলেই নেব। কিন্তু এই যে আমরা প্রত্যেকটি বেসরকারি উন্নয়ন সংস্থা নানাভাবে আমাদের কর্ম এলাকায় মানুষের কাছে পৌঁছতে চাইলাম, কিন্তু আমরা আসলে আওয়াজ তুলতে পারলাম কিনা যে আমাদের পুলিশ প্রস্তুত, যদি কোনো মানে আমরা প্রতিকার নিয়ে প্রস্তুত, শুধু পুলিশ প্রস্তুত না, মানে আমরা প্রতিকার নিয়ে প্রস্তুত, যে নারী সহিংসতার শিকার হবেন তার কাছে আমাদের তার জন্য আমাদের কোনো ব্যবস্থা আছে। আমার কাছে মনে হয় যে আমরা গত কয়েক মাসে উন্নয়ন সংস্থার দিক দিয়ে অনেক রকমের ইনভেনশন এবং ইন্টারভেনশন করেছি। কি করে নগদ সহায়তা নিয়ে পৌঁছানো যায় থেকে শুরু করে কি করে মানুষের কাছে পৌঁছানো যায়, এমনকি ব্র্যাক থেকে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নারীদেরকে এবং শুধু নারী পুরুষ সকলকে কি করে এই সময়ে যে জেন্ডার মেসেজগুলো মনে করিয়ে দেওয়া যায়, এগুলো থেকে তারা যাতে বিচ্ছিন্ন না হন, চাইল্ড ম্যারেজ বিরোধী মেসেজগুলো কি করে দেওয়া যায়, এই প্রত্যেকটা জিনিস আসলে আমরা মানে ইন্টারভেনশন এবং ইনভেনশন জারি রেখে করে গেছি। কিন্তু সহিংস হলে আসলে সহিংসতার প্রতিকার হবে, শাস্তির ব্যবস্থা হবে, বা কি করে তাকে নিরাপদ আশ্রয় নিয়ে আসা যাবে, আমার মনে হয় এই জায়গাটাতে অনেক একটা অসহায়ত্বের জায়গাও বোধহয় আমাদের আছে। আমরা বোধহয় একটা পুরো প্রক্রিয়াটাই কি করব সেটা এখনো খুব পরিষ্কার হয়ে উঠতে পারি নাই। মানে আমরা কি খুব বেশি আমাদের লার্নিং শেয়ার করেছি যে ধরুন সরকারের হটলাইন। প্লিজ মাইক্রোফোনটা অফ করবেন নাজমুন্নেসা আপা। এখন তোমার স্টুডেন্টরাও শুনবে এগুলার আওয়াজ। একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করার জন্য অনুরোধ করছি নাজমুন্নেসা আপাকে। জি নবনীতা আপা। সেখানে আমি আসলে বনশ্রীদির কথাটা একো করতে চাই। বনশ্রীদি যে বললেন সবাই কেন জেন্ডার এক্সপার্ট না, মানে আমাদের প্রত্যেকটা কাজে আমরা জেন্ডার পার্সপেক্টিভটা আলাদা করে রেখে আমরা আসলে আমাদের মানুষের জন্য কাজে এগিয়ে যাচ্ছি, এবং যখন এগিয়ে যাচ্ছি আমরা নারীর জন্য প্রায়োরিটি ঠিক করার ক্ষেত্রে, নারীর জন্য কাজ করার ক্ষেত্রে টিক মার্কটা দিচ্ছি ওই জায়গায় যে আমরা আমাদের সহায়তার ক্ষেত্রে নারীকে প্রায়োরিটাইজ করছি। কিন্তু সেই ওই জায়গাটিতে আমাদের সকলকে আসলে একটা সমীকরণ বের করতে হবে যেখানে নারীর আসলে নিরাপত্তা এবং সম্মান, ডিগনিটি, মর্যাদা, নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করে কি করে তার কাছে সহায়তা নিয়ে যাওয়া যাবে যে কোনো বিপদে, সেটার কোনো প্রক্রিয়া আমরা বের করতে পেরেছি বলে এবারও এই কোভিড শেষেও মনে হয়নি। আমি যদি একটু ধরুন খুবই ভয়াবহ কোভিড সিচুয়েশন ছিল স্পেনে মানে স্পেনের সমাজকে ঠিক ইউরোপের অন্য ধরুন যুক্তরাজ্যের সমাজের সাথে মেলালেও পরিসংখ্যানগতভাবেও চলবে না, ভায়োলেন্সের হারও সেখানে স্বভাবগতভাবেই একটু বেশি। ধরুন লকডাউনের শুরুতেই সেখানে সরকার কিন্তু এমন একটা ঘোষণাও দিল যে লকডাউন হচ্ছে, সেই লকডাউনে যে কেউ ঘর থেকে অযথা বের হলেই তার জরিমানা হবে, শুধু নারীর ক্ষেত্রে হবে না। গ্রিস অনেক ড্রপ ইন সেন্টার করলো, তার মানে একটা যে জাতীয় রেসপন্স প্রক্রিয়ার অংশ হলো। আমার কাছে মনে হয় যে টুকরো টুকরো করে এনজিও গুলো কাজ করলেও তো হবে না, সমন্বিতভাবে আমাদের রেসপন্স প্রক্রিয়ায় আমরা নারীর নিরাপত্তার বিষয়টি আসলে কোনোভাবে যুক্ত করতে পারি নাই। আমরা যে যতই কথা বলি শেষ পর্যন্ত নারী বের হলে, গণপরিবহনে বের হলে তার গায়ে তো কেউ না কেউ হাত দেবেই, সেটা আমরা একরকমের অ্যাকসেপ্ট করে নিয়েছি। নারী সংসার করলে তার গায়ে তো কেউ না কেউ হাত তুলবেই, সেটাও আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। এবং এই অ্যাকসেপ্টেন্সের জায়গায়
আসলে পুরুষও এক রকমের অসহায়ত্বের শিকার হচ্ছেন, ওই যে পুরুষতান্ত্রিকতার শিকার হচ্ছেন ওই জায়গা থেকে, যেটা তানিয়া আপা কিছুটা উল্লেখ করছেন, যে তারও যে নানা রকম জটিলতায় তার আউটলেট হয়ে উঠছে ভায়োলেন্স, এবং সেটা যে যৌক্তিক না, সেটা যে শেষ পর্যন্ত একটি ফৌজদারি অপরাধী বটে, এবং তার যদি মানসিক সমস্যা হয়ে থাকে সেটার যে একটি চিকিৎসা এবং নিরাময় প্রয়োজন, এই পুরো কথাগুলো আসলে আমরা আলোচনা করছি না। এবং এই কোভিড রেসপন্সেও আমার মনে হয় সেই আলোচনাটা থেকে আমরা দূরেই থাকলাম। আমার আরেকটা খুব মানে কৌতূহল এবং সংশয়ের জায়গা হচ্ছে যে আমরা বললাম যে মানে ন্যাশনাল হেল্পলাইনেও, এবং আবুল হোসেন সাহেবের সাথে আমাদের একটা বৈঠকেও মানে উনি ওই কথা বলেছেন যে হ্যাঁ কিছু মানে বেশ কল বেড়েছে, কিন্তু সেটাও আমরা একটা জাতীয়ভাবে জানাতে পারলাম কিনা, যে এটা তো একটা আমাদের একদম একেবারে কড়া প্রমাণ, মানে এই যে স্ট্রং এভিডেন্স, সেটা আমরা প্রকাশ করলাম কিনা, যে পৃথিবীব্যাপী শুধু নয় বাংলাদেশেও জাতীয় হেল্পলাইনে এই হয়েছে। এবং তারপর আসলে এর মধ্যেও তো পুলিশ ব্যবস্থা নিচ্ছেন, মানে আমি পুলিশের সঙ্গে আমার ব্যক্তিগত কথোপকথনেও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জানি যে তারা এর মধ্যেও কিন্তু তাদের সীমিত চেষ্টায়ও তারা এর মধ্যেও সালিশও করছেন, বাড়িতে ভয় দেখাতেও যাচ্ছেন স্বামীকে, আবার অনেক নারীকে উদ্ধারও করে নিয়ে আসছেন। কিন্তু তারপর কি করবেন, ওই যে ওই বলছিলাম যে একটা পুরো প্রক্রিয়াগত সমস্যাও আছে, সেগুলো নিয়েও কিন্তু জটিলতাগুলো আছে। তো আমরা আসলে কি ধরনের রেসপন্স দিলাম এবং কতটা রিপোর্টিং এর ব্যবস্থা রাখলাম এই কোভিড সিচুয়েশনে, জাতীয়ভাবে তার কোনো প্রতিবেদন আমাদের সামনে বা তার কোনো পরিসংখ্যান আমাদের সামনে হাজির হয় নাই। আমার ধারণা এগুলো আমরা যত হাজির করতে পারবো তত বেশি এই কথাগুলো শুধুই এনজিওর কথা, এনজিওর মধ্যে যারা জেন্ডার নিয়ে কাজ করেন তাদের কথা না হয়ে একটি জাতীয় আশঙ্কার কথায় থাকবে। এবং এটা এবার একটু দুঃখজনক এবং লজ্জাজনক যে ভারত থেকে শুরু করে পৃথিবীর বেশিরভাগ দেশ তাদের জাতীয় রেসপন্সের সঙ্গে এই জেন্ডার রেসপন্স যুক্ত করতে পেরেছেন, আমরা সেভাবে পারি নাই, সেটি একটি দুঃখের কথা। এবং আমি শেষ করতে চাই এটা বলে যে জেন্ডার বাজেটের প্রসঙ্গ এনেছেন বনশ্রীদি সম্ভবত, মানে আমি আসলেই একদম জানতে চাই যে প্রতিটি মন্ত্রণালয়ের এখন জেন্ডার বাজেট আছে, তো মানে গত বছর ধরে হচ্ছে, একটা দীর্ঘ আন্দোলন দীর্ঘ দাবির প্রেক্ষিতেও হচ্ছে। তো সেই জায়গাটিতে আমি জানতে চাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে জেন্ডার বাজেট, সেই বাজেট থেকে কেন অন্তত বহু আগে প্রতিশ্রুত যে প্রতিটি থানায় একটি নারী শিশু রেসপন্স ডেস্ক থাকবে, যেটা মহিলা নারী সংগঠনগুলো এই কোভিড ক্রাইসিসের শুরুতেই এই দাবি করেছিল যে এই ডেস্কগুলোকে কিভাবে এখন আরো বেশি অ্যাক্টিভ করা যায় এবং অন্তত একজন নারী পুলিশকে প্রতিটি থানায় দেওয়ার সেই প্রতিশ্রুতি পূরণ করা যায় কিনা। তো এই নারী শিশু রেসপন্স ডেস্কটি কেন এবার কার্যকর করা গেল না, এই জবাবদিহিতা আমরা আসলে কার কাছে চাইবো? আমরা কখন কার কাছে জবাবদিহিতা চাইবো যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে জেন্ডার বাজেট আছে তা দিয়ে কি তারা যথেষ্ট শেল্টার হোম তৈরি করছে? রেসপন্সের ক্ষেত্রে শেল্টার হোমের যে ক্রাইসিস, এবং এবার এই ক্রাইসিস আরো বেড়ে গেল, ব্র্যাকেট স্টাডিতে এসেছে, যখন কোভিড টেস্ট না করে শেল্টার হোমে জায়গা না দেওয়ার অবস্থা শুরু হলো। তো আমরা জানতে চাই যে সেই শেল্টার হোমের রেসপন্সের জায়গায় কোথায়, মানে এবং সংখ্যায় বাড়ছে না কেন? তারপর রিইন্টিগ্রেশনের জায়গায় কি কাজ হচ্ছে? কাজে জেন্ডার বাজেটের প্রসঙ্গটি বারবারই আসে, কিন্তু কোন মন্ত্রণালয় তার কোন কাজটি করছেন এই জবাবদিহিতাগুলো বোধহয় অনেক বেশি আদায় করে নেওয়ার সময় এসেছে। এবং সেটা নিশ্চয়ই এনজিওদের কাজের ক্ষেত্রে এবং সরকারের কাজের ক্ষেত্রে এই ফাঁকগুলো তুলে ধরার এবং আলোচনায় আনবার ক্ষেত্রে মিডিয়ার একটা বড় রোল আছে। আমি এখন মনে করি যে গত বছরে আমি একটা পরিবর্তন দেখি যে প্রচুর দুর্দান্ত মানে দারুণ কিছু নারী সাংবাদিক এসেছেন যারা নানা বিষয়ে ক্ষুরোধার রিপোর্ট করেন। আমরা অনেক ইস্যুতে ক্ষুরোধার রিপোর্ট এখন নারী ইস্যুতে দেখি মিডিয়ায়, এবং ভালো সম্পাদকীয় নীতির মিডিয়ায়। এবং আমার ধারণা সেটার একটা এফেক্ট, মানে জেন্ডার অনেক বেশি মেইনস্ট্রিমড হয়ে উঠেছে ওই নারী সাংবাদিকদের হাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। সেই কিন্তু তাদেরকেও হয়তো আমাদের এনজিওদের সেক্ষেত্রে একটা ভূমিকা আছে যে আমরা যদি তাদেরকে আরো বেশি ইস্যু টপিক
কি নিয়ে আলোচনা তোলা উচিত সেই ওরিয়েন্টেশন গুলোর মধ্য দিয়ে নিয়ে যেতে পারি আমার ধারণা